তোমরা যারা ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টে রয়েছে, আজকের ক্লাসটা শুধুমাত্র তোমাদের জন্যই। আজকের ক্লাসে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি 4 নম্বরের প্রশ্নের আলোচনা করব। প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ। প্রশ্নটি কি আছে? জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে ও বিপক্ষে যুক্তি লেখো। এই প্রশ্নটি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে তার আগে একটু ভালোভাবে বুঝিয়ে দিতে চাই যে এই প্রশ্নটি একটু ঘুরিয়ে পরীক্ষায় দিলে তোমরা কিভাবে উত্তর লিখে আসবে এবং যথাযথ নাম্বার পাবে। তোমরা যদি দেখতে পাও যে পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে যে জাতির আত্মনিয়ন্ত্রণের সপক্ষে যুক্তি লেখো অথবা জাতির আত্মনিয়ন্ত্রণের বিপক্ষে যুক্তি লেখো, সেক্ষেত্রে কি করবে? এবং জাতির আত্মনিয়ন্ত্রণের পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও, এইভাবে যদি প্রশ্ন আসে তখন কি করবে? প্রথমত বলি, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে যদি এই প্রশ্নটি আসে তোমাদের 4 নম্বরের ক্ষেত্রে, তখন তোমরা কি করবে? তখন তোমরা একটা দেখতে পাচ্ছ এরকম একটা ভূমিকা বলে লিখবে, একটা ভূমিকা দেবে, তারপর যে আত্মনিয়ন্ত্রণের অধিকারের সপক্ষে বা পক্ষে যুক্তি, যে নিম্নে আত্মনিয়ন্ত্রণের অধিকারের সপক্ষে যুক্তি দেখানো হলো, তখন তোমরা 4টি পয়েন্ট দেবে। প্রথমত দ্বিতীয়ত করে লিখতে পারো বা এমনিও লিখতে পারো নর্মালি। এবার যদি চলে আসে দ্বিতীয় প্রশ্নে, যদি আত্মনিয়ন্ত্রণের অধিকারের বিপক্ষে এই প্রশ্নটি আসে 4 নম্বরের ক্ষেত্রে, তখন তোমরা কিভাবে লিখবে? আবারও বলছি যে এরকম একটা প্রথমে একটা ভূমিকা লিখলে, তারপর ভূমিকাটা লেখার পর আত্মনিয়ন্ত্রণের বিপক্ষে যুক্তি বলে একটা পয়েন্ট করবে, তারপরে তার সাব পয়েন্ট লিখতে পারো প্রথমত দ্বিতীয়ত বলে, তখন কিন্তু তোমরা 4টে পয়েন্ট দেবে। আর যদি দেখো এইভাবে প্রশ্নটি এসেছে যে জাতির আত্মনিয়ন্ত্রণের সপক্ষে এবং বিপক্ষে যুক্তি দাও, তখন তোমরা কি করবে? তখন তোমরা একটা ভূমিকা দেবে এবং পক্ষে যুক্তি তখন 2টো দেবে, আর বিপক্ষে যুক্তি তখন 2টো দেবে। আবার একইভাবে লিখতে হবে, পক্ষে যুক্তি 2টো এবং বিপক্ষে যুক্তি 2টো। আমি আবারও বললাম, তোমরা কি করবে? এটা কিন্তু শুধুমাত্র 4 নম্বরের ক্ষেত্রে তোমরা 2টো লিখবে যখন 4 নম্বরের প্রশ্ন আসবে তখন, কিন্তু যখন 6 নম্বরের বড় প্রশ্ন আসবে তখন কিন্তু তোমরা লিখবে না। তখন কিন্তু তোমরা যা নোটসটি লেখা রয়েছে পুরো সম্পূর্ণ নোটসটি লিখবে, কারণ আমি একটু বড় করে দিয়ে লিখেছি যাতে তোমাদের পড়তে বা বুঝতে কোনো অসুবিধা না হয়। তোমাদের যে পয়েন্টটা লিখলে সুবিধা হবে তোমরা সেটাই যেন লিখে আসতে পারো। এবার তোমরা উত্তরটা দেখে নাও। উত্তর: প্রত্যেক জাতীয় জনসমাজেরই একটি নিজস্ব পৃথক সত্তা রয়েছে। একমাত্র পৃথক রাষ্ট্র গঠনের মধ্যেই বা মাধ্যমে কি সেই সত্তা পূর্ণ পরিণতি লাভ করে বা পরিপূর্ণতা লাভ করে। প্রত্যেক জাতিসত্তার নিজস্ব রাষ্ট্র গঠনের অধিকার ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে স্বাভাবিক অধিকারের স্বীকৃতি লাভ করে। জাতিসত্তার নিজস্ব রাষ্ট্রনৈতিক বা রাজনৈতিক ভাগ্য নির্ধারণের এই অধিকারই হলো তার আত্মনিয়ন্ত্রণের অধিকার। দেখতে পাচ্ছ এই আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে যুক্তি, এরকম একটা পয়েন্ট দিতে হবে তোমাদের। এরপর কি লিখবে? জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের সপক্ষে নিম্নলিখিত যুক্তিগুলি দেখানো হলো লিখবে। এটা একটু টাইপিং মিস্টেক রয়েছে। প্রথমত কি? প্রত্যেক জাতিরই নিজস্ব সংস্কৃতি, জীবনবোধ, ঐতিহ্য, প্রতিভা থাকে। এক জাতি নিয়ে গঠিত রাষ্ট্র এইসব জাতীয় গুণাবলীর বিকাশ ঘটার সুযোগ থাকে। বহুজাতি সম্মিলিত বা বহুজাতি ভিত্তিক রাষ্ট্রে শক্তিশালী জাতিসমূহের প্রাধান্যের ফলে সংখ্যালঘু ও দুর্বল জাতিসমূহের, এটা জাতিসমূহের হবে, তোমরা একটু ঠিক করে নেবে বাবা, একটু টাইপিং মিস্টেক রয়েছে, জাতীয় গুণাবলী উপেক্ষিত হয়। এরপর দ্বিতীয়ত, তোমরা এরকম প্রথমত দ্বিতীয়ত হিসাবেও লিখতে পারো, আবার 1, 2 এভাবেও নাম্বারিং করেও লিখতে পারো। দ্বিতীয়ত, গণতন্ত্রের প্রতিষ্ঠা এবং বা বিকাশের ক্ষেত্রেও
জাতিভিত্তিক রাষ্ট্র গঠনের নীতিটি বিশেষ উপযোগী। পরবর্তী নোটসটি দেখে নাও। জাতিভিত্তিক রাষ্ট্রে একটি মাত্র জাতি বাস করে বলে এই জাতির সকলে নিজেদের সরকার গঠনের সুযোগ পায়, কিন্তু বহুজাতিক সমন্বিত রাষ্ট্রে সংখ্যালঘু জাতিগুলি সরকার গঠন ও পরিচালনার সুযোগ থেকে বঞ্চিত হয়। এইভাবে তারা গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হয়। তৃতীয়ত, প্রত্যেক রাষ্ট্র একটি মাত্র জাতি নিয়ে গঠিত হলে অভ্যন্তরীণ গোলযোগ বা বিবাদের সম্ভাবনা কম থাকে, ফলে রাষ্ট্রের ভিত্তি দৃঢ় হয়। অপরপক্ষে বিভিন্ন জনগোষ্ঠী একসঙ্গে বসবাস করলে তাদের মধ্যে বিবাদ ও সংঘর্ষ লেগেই থাকে, ফলে রাষ্ট্রের ভিত্তি দুর্বল হয়ে পড়ে। এরপর চতুর্থত কি? জাতিভিত্তিক রাষ্ট্রে পারস্পরিক সংঘর্ষ বা বিবাদ না থাকায় জনগণ যেখানে বা যেভাবে দেশকে প্রাণ দিয়ে ভালোবাসতে পারে, বহুজাতিভিত্তিক রাষ্ট্রে কোনো জাতি সেভাবে দেশকে নিজের বলে ভাবতে পারে না। দেশের বিপদে তারা নিজ নিজ স্বার্থ রক্ষার মগ্ন থাকে। দেশের বিপদেও কি নিজের স্বার্থের কথা ভাবে, নিজ স্বার্থ সিদ্ধির কথা ভাবে, সে কথাই কিন্তু বোঝানো হয়েছে। এরপর দেখতে পাচ্ছ আত্মনিয়ন্ত্রণের অধিকারের বিপক্ষে যুক্তি। এভাবে তোমরা বিপক্ষে যুক্তির ক্ষেত্রেও অনুরূপভাবে একটা পয়েন্ট লিখবে। প্রথমত, প্রতিটি জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারকে স্বীকার করতে হলে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। এই নীতিকে কার্যকর করতে হলে গ্রেট ব্রিটেনকে 4টি রাষ্ট্রে, সুইজারল্যান্ডকে 3টি রাষ্ট্রে, ভারতবর্ষকে অন্তত 40টি রাষ্ট্রে বিভক্ত হতে হবে। দ্বিতীয়ত, জাতিভিত্তিক রাষ্ট্র গঠনের দাবি স্বীকৃত হতে হলে যে অসংখ্য ক্ষুদ্র রাষ্ট্রের সৃষ্টি হবে, সেগুলি শুধু আয়তনের দিক থেকে ক্ষুদ্র হবে তাই নয়, অর্থনৈতিক দিক থেকেও দুর্বল হবে। এছাড়া আত্মরক্ষার জন্য তারা যথেষ্ট শক্তিশালী হতে পারবে না। এরপর তৃতীয়ত, জাতিভিত্তিক রাষ্ট্র গঠিত হলেই যে জাতিগত বিরোধ ও সংঘর্ষ কমবে এমন কোনো কথা নেই। এমন কোনো কথাই নেই যে জাতিগত যদি বিরোধ বা সংঘর্ষ ঘটবে না যদি এক জাতিভিত্তিক রাষ্ট্র গঠিত হয়। যেমন কি হিন্দু ও মুসলমান এই 2 জাতির ভিত্তিতে 1947 সালে ভারতকে দ্বিখণ্ডিত করা হলেও সমস্যা কিন্তু মেটেনি। এরপর চতুর্থত, অভিজ্ঞতা থেকে দেখা গেছে বহুজাতি সমন্বিত রাষ্ট্রে একাধিক জাতি দীর্ঘকাল একত্রে পাশাপাশি বাস করার ফলে তাদের মধ্যে একাত্মবোধের সৃষ্টি হয়েছে। এছাড়া উন্নত জাতির উন্নত সংস্কৃতি, জীবনধারা, সাহিত্য, কৃষ্টির সংস্পর্শে থেকে অনুন্নত জাতিগুলি নিজেদের উন্নত ও বিকশিত করে নিতে পারে। উপসংহারেই বলা যায়, এক জাতি এক রাষ্ট্র নীতির বাস্তব প্রয়োগ বিপজ্জনক হলেও এই নীতির নৈতিক দাবিকে উপেক্ষা করা যায় না। আত্মনিয়ন্ত্রণের অধিকার যদি শক্তিশালী জাতিগুলির স্বৈরাচার ও অর্থনৈতিক শোষণ থেকে মুক্তির আন্দোলন হয়, তাহলে তা নিশ্চিতভাবেই সমর্থনযোগ্য। তবে কি স্বতন্ত্র রাষ্ট্র সৃষ্টি না করে যদি সাংবিধানিক উপায়ে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মাধ্যমে আত্মনিয়ন্ত্রণের অধিকারটিকে স্বীকৃতি দেওয়া হয়, তাহলে সেটিই করা উচিত। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ একটি 4 নম্বরের প্রশ্নের আলোচনা। ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য হয়ে ওঠো। তোমরা একটু ধীরে ধীরে পড়ো, মুখস্থ করো, খুব সহজ সরলভাবে লেখা রয়েছে,
নোটসটি পড়তে কোনো অসুবিধা হবে না। অবশ্যই পরীক্ষায় লিখে আসতে পারবে যদি প্রশ্নটি আসে। আজকের ক্লাসটা এই পর্যন্তই।